পরবর্তী প্রশ্ন, সম্পূরক প্রশ্ন, রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2, জলবায়ুর উপরে প্রশ্ন করেন। এটা মূল প্রশ্ন ছিল। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, পররাষ্ট্রমন্ত্রীকে তো আর চাইলেই পাওয়া যায় না, সুতরাং আমার প্রশ্নটি জলবায়ুর উপর না হলেও ওনার মন্ত্রণালয় সংশ্লিষ্ট, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে আমি জানতে চাইছি, সৌদি আরবিয়া, টার্কি এবং পাকিস্তানকে মিলে যেই মক্কা প্যাক্ট 7ই অগস্ট 2026 সাইন হয়েছে ম্যালর্ড, মাননীয় মন্ত্রী কি বলবেন যে এখানে বাংলাদেশের সুবিধাটা কি হবে এই প্যাক্টে যুক্ত হলে, বা বাংলাদেশ এই প্যাক্ট থেকে কি পেতে যাচ্ছে? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, এটি সম্পূরক প্রশ্ন নয়, তবু আপনি চাইলে উত্তর দিতে পারেন বা নোটিশ চাইতে পারেন। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আমি আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সংসদ সদস্য মিস রুমিন ফারহানাকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপনের জন্য ধন্যবাদ দিচ্ছি। এই প্যাক্ট 3টি দেশের ভেতরে হয়েছে। আমরা এতে এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান করার বিষয়টি এখনও আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের ওপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে এই প্যাক্টে নেবার জন্যে, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করব। কিন্তু তার আগের ভালো মন্দ এটা এই বিষয়টি আলোচনা করাটা সম্ভবত সেই সময়টি এখনও আসেনি। আমরা নিশ্চয়ই এই সমস্ত বিষয় বিবেচনায় রাখব। তবে আমাদের মনে রাখতে হবে একটা কথা, যে এই প্যাক্ট এটা যদি বিস্তৃত হয় এবং এটা হচ্ছে বিশ্ব মুসলিম সমাজের আত্মরক্ষার একটি ব্যবস্থা, এবং এটা আমাদের মুসলিম পরিবারের আভ্যন্তরীণ বিষয়। সুতরাং এইটা নিয়ে কারো অন্যান্যদের উদ্বেগের কোনো অবকাশ নাই। কৌশল যদি আমি বলেই দেই তাহলে তো কৌশল থাকলো না। দেখেন, শেখ হাসিনার সরকার দ্বিপাক্ষীয় চুক্তি করে এটা 12টা প্রথমেই বাজিয়ে দিয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো এখন এই মুহূর্তে এখন পর্যন্ত কোনো অবস্থান নেই, কারণ এখন পর্যন্ত আমি স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে একমত হব যে এখন পর্যন্ত কোনো স্পেসিফিক কোনো ডেটা আমাদের কাছে নাই, কোনো ফ্যাক্টস অ্যান্ড ডেটা নেই যার উপর আমি এটা নিয়ে কথা বলতে পারি। তো এটা হতে পারে, কারণ এইটা তো আমি আরেকদিনও মনে হয় আপনাদেরকে বলেছিলাম যে এটা এই ফ্যাসিবাদ সরকার এটা খুব ভালো করতে পারে এবং এটা তাদেরও একটা প্রপাগান্ডা হতে পারে। তো সুতরাং সেটা আমাদের খতিয়ে দেখতে হবে, এবং এটার উপরে আমার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো ডেটা নাই যেটার উপরে ভিত্তি করে আমি কথা বলবো। এবং অবশ্যই আই এম শিওর যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে, খতিয়ে দেখছে। জাতিসংঘের অধিবেশনের প্রেসিডেন্টই তো আমাদের পররাষ্ট্রমন্ত্রী, উনি অবশ্যই ওনাদের সাথে কথা বলবেন। এখানে চাওয়া পাওয়ার কিছু নাই। এখানে ওনারা একটা স্টেটমেন্ট করেছেন, যে স্টেটমেন্টের বাংলাদেশ সরকারের কাছে কোনো ভিত্তি নাই, আপাতত নাই, আমরা খতিয়ে দেখব। কিন্তু আবারও মনে করি, আমার বিশ্বাস যে এটা আওয়ামী লীগ সারা জীবনে এই প্রপাগান্ডা করে এসছে, এটা আওয়ামী লীগের অপরাজনীতির একটা অংশ। আমি মনে করি এর বেশি আপাতত এর বেশি কিছুই আমি দেখতে পাই। প্রাইম মিনিস্টারের ভিজিট নিয়ে কোনো আপডেট আমার কাছে নাই। প্রাইম মিনিস্টারের ভিজিট যখন যেই দেশে ঠিক হবে, প্রাইম মিনিস্টারের অফিস থেকে আপনারা জানতে পারবেন। দেখেন, শেখ হাসিনার সরকার দ্বিপাক্ষীয় চুক্তি করে এটা 12টা প্রথমেই বাজিয়ে দিয়েছিল। হ্যাঁ, যখন বিএনপি সরকার রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন করেছিল, তখন প্রথমেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় উনি একটা ট্রাইপার্ট্রেট এগ্রিমেন্ট করেছিলেন। জাতিসংঘ ওয়াজ এ ভেরি অ্যাক্টিভ পার্ট অফ দ্যাট এগ্রিমেন্ট। তো সেই কারণে কিন্তু, এবং তখন উনি ওআইসির প্রত্যেকটি দেশকে এখানে, প্রত্যেকটা মাল্টিল্যাটারাল বডি কিন্তু এখানে ইনভলভ হয়েছিল, সেজন্য কাজে লেগেছিল, যেটা গত সরকার করতে ব্যর্থ হয়েছিল। তো চেঞ্জ তো আছে। আপনাদের মনে রাখতে হবে যে আমাদের বাংলাদেশের এখন যে পররাষ্ট্রমন্ত্রী, উনি আগে আমাদের প্রতিরক্ষার চিফ ছিলেন ইন্টারিমের সময়। তখনও কিন্তু উনি রোহিঙ্গার সমস্যা সমাধানে অনেক কাজ করেছেন, অনেক মানে ইন্টারনালি অনেক কৌশলগত কাজ উনি করেছেন। সেই কাজগুলো এখন বিএনপির সরকারের সময় সেগুলো চলমান আছে। তো এগুলো আমরা আস্থা রাখতে চাই মিয়ানমার সরকারের উপরে, কারণ এবং আমরা এগেইন যেটা বিএনপি সরকার বিগত দিনে করেছিল, আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটিকে আরও বেশি জোর দিচ্ছি তাদের উপর, যে তারাও যেন
মিয়ানমারের উপরে সে প্রেশারটা ক্রিয়েট করে। আমি একটা কৃষক পরিবার, নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছি। আমরা তো লোভ লালসার কাছে বিক্রি হয়ে যাই নাই। নিজের ক্যারিয়ারের কি হবে না হবে, আমি লাইফ থাকবো কি থাকবো না, এটা হিসাব করে নিই। আমার পরিবার আমাকে কষ্ট করে পড়িয়েছে। আমার বাবা গ্রামে ছোটখাটো ইউপি সদস্য ছিলেন বিএনপি ফার্স্ট গভর্নমেন্টে 92 পিরিয়ডে। তো ইউপি মেম্বার মানে গ্রামে একটু মাতব্বর লোক আর কি। তো ওই সুবাদে কিছু জায়গা জমি কম পয়সা হলেও ছিল। ইন্টারমিডিয়েট পরে মেডিকেল কোচিং করার জন্য আমাকে জমি বিক্রি করে এককালীন 85,000 টাকা সে হাতে রেখে সেটা মাসে মাসে আমাকে আপনার 6,000 টাকা করে দিয়েছে। বড় ভাই কিছু টাকা দিয়েছে, এইভাবে আমাকে পড়িয়েছে। কারণ যে ছেলে এই তো আর 3-4 বছর পরেই গ্রাজুয়েশন শেষ করে চাকরি করে ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবে। তাহলে আমি যখন রাজনীতিতে এসেছি, শেখ হাসিনার মতো এরকম একটা কর্তৃত্ববাদী স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন করছি, যেখানে আমার বাবা একবার আমাকে হাত ধরে খুব কান্না করে বলেছিলেন যে খালেদা জিয়ার মতো এরকম একজন নেত্রী সাবেক প্রধানমন্ত্রীকে জেলে নিয়ে গেছে, বাবা তুই তো শেষ করে ফেলাইবে, তুই চিন্তা ভাবনা কর। মানে ডাকসু নির্বাচনের পরে যখন আমরা গণভবনে যাই, যে অন্তত মাথা গরম করিস না, ওখানে ডাকছে প্রধানমন্ত্রী, যাও, তারপরে তুমি কি করো সেটা তুমি ডিসিশন করো, কিন্তু এখন যাও। কারণ হচ্ছে তাকে তখন এনএসআই বাড়ি থেকে নিয়ে আসছিল হাইসে করে, যে আপনার ছেলেকে বুঝান, ও কিন্তু শেষ হয়ে যাবে। তো সেখানে আমরা তো নিজের পরিবার, কেরিয়ার, অর্থবিত্তের কথা চিন্তা করি নাই, আন্দোলন করেছি, বিন্দুমাত্র কম্প্রোমাইজ করি নাই। গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের তরুণরা যারা ওই কয়েকজন 18 সালে আন্দোলন করেছে, যেখানে গোটা তরুণদেরকে ধারণ করার কথা ছিল, তাদেরকে নিয়ে বাংলাদেশের রাজনীতি, রাষ্ট্র, সমাজের একটা গুণগত পরিবর্তনের জন্য একটা লড়াই চালিয়ে যাওয়ার কথা ছিল। বাট তারা দেখলাম, আমি শুনেছি মিলিটারি গভর্নমেন্টের সময়, মান্না ভাই বলেছেন আর সিনিয়র নেতারা বলছেন, মিলিটারি গভর্নমেন্টের সময় এই ছাত্র নেতাদেরকে নাকি ডাকতো, সুবিধা টুবিধা অফার করতো, বাট তারা নেয় নেই। সেই সময়ও বামপন্থী রাজনীতিবিদ যারা 90 কিংবা তার আগেরও নেতৃবৃন্দ ছিলেন, তারা তো তাদের এক্সপিরিয়েন্স আছে, কিন্তু এদেরকে তো অফারের আগেই এরা আগেই গাড়ি বাড়ি টাকা পয়সার দিকে ছুটতে লাগলেন, ক্ষমতা উপদেষ্টা হয়ে গেলেন। 71-এর মুক্তিযুদ্ধ তো ছাত্ররাই সংগঠিত করেছিল। তৎকালীন ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি, ডাকসুর বিপিজিএস, তাদেরকে মুক্তিযুদ্ধের 4 খলিফা মানে বলা হতো তাদের রোলের কারণে বা ভূমিকার কারণে। কই তারা তো কেউ এই শেখ মুজিবের মন্ত্রিসভায় যায় নাই যে না আমরাই এখন রাষ্ট্র চালাবো। 90-এর আন্দোলনে রাজনৈতিক যখন নেতৃবৃন্দ ঐক্যে আসতে পারে নাই, ব্যর্থ হচ্ছে, তারা পারতেছে না, যখন সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন হয়েছে, তখন এরশাদের পতন ত্বরান্বিত হয়েছে। জিয়াদের লাশ কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা যখন শপথ করেছে, জিয়াদের লাশ যে আমরা এরশাদের পতন না ঘটিয়ে আমরা ক্যাম্পাসে ফিরবো না, ঘরে ফিরবো না। সেই 90-এর ছাত্ররা তারা তো একটা ফর্মুলা দেয় না যে আমরা গভর্নমেন্টের 1/3 শেয়ার, বাকিরা অমুক, এই প্রক্রিয়া হবে। ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা দেখলাম যে আমাদের গুটি কয়েক ছাত্র নেতা যারা একটু পরিচিত ছিলেন, তারা একটা উপদেষ্টা পরিষদ গঠন করেছেন বিদেশিদের প্রেসক্রিপশনে, রাজনৈতিক কোনো মতামত নেয় নাই। কারণ আমি জানি তারা লিস্টটা তৈরি করে বিভিন্ন নেতৃবৃন্দকে দিয়েছে, আমার কাছেও পাঠিয়েছিল। প্রথমে ছিল 10 জন, প্রথম বলেছে 12 জন হবে, তারপরে সেটা বাড়তে বাড়তে এই পর্যায়ে বেড়েছে। এবং তারপরে কি হয়েছে, তারা এই তরুণ যেই সংগ্রামী, বিপ্লবী, পরিবর্তনকামী প্রজন্ম, তাদেরকে করাপ্টেড করেছে। ডিসি অফিসে, এসপি অফিসে এম্পাওয়ার করেছে যে ডিসি অফিসে চাল, গম, ডাল এগুলো তোমরা ভাগ করবা, ডিসি অফিসে বরাদ্দ হয় এগুলো তোমরা ডিস্ট্রিবিউশন করবা। এইভাবে এই প্রতিবাদী সংগ্রামী তরুণ যারা দেশ পুনর্গঠন, যেটা আপনার 5ই আগস্ট থেকে 8 আগস্ট, একটা রাষ্ট্র মানে কোনো প্রশাসক নাই, নেতৃত্বে কোনো আইন শৃঙ্খলা বাহিনী নাই, রাজনীতিবিদরা নাই, তারপরেও চলেছে, একটা ছিনতাই হয়নি, একটা মার্ডার হয়নি, সুন্দরভাবে চলেছে। সবাই স্বতঃস্ফূর্তভাবে দেশ পুনর্গঠনের মানে কাজে অংশগ্রহণ করেছে। সেই মানুষের স্বপ্ন, আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করেছে। টিএসসিতে দেখেছেন একজন বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, তার অবসরের টাকা নিয়ে গিয়েছেন, কিন্তু তারপরে কি হয়েছে, অল্প কয়েকদিনের মধ্যেই সেই তরুণদের কর্মকাণ্ডের কারণেই কিন্তু মানুষ হতাশ হয়েছে, তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমি সেই তরুণদের অংশ, আমি সেই রাজনীতির একটা পার্ট ছিলাম, কিন্তু আমি যে কোনো পরিস্থিতি একটা সংগঠন পরে ভিন্ন একটা প্ল্যাটফর্মে পথ চলা, কিন্তু আমরা তো আশাবাদী হয়েছিলাম যে সব তরুণরা মিলে বাংলাদেশের রাজনীতিটা পরিশুদ্ধ করব। আজকে ধরেন এই যারা উপদেষ্টা হয়েছে, এরা যদি উপদেষ্টা না হয়ে
বাইরে থেকে প্রেশার গ্রুপ হিসেবে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতো, সংস্কারের প্রশ্নে আওয়াজ তুলতো। রাজনৈতিক দলগুলোকে, যেটা আজকের এই টকিং পয়েন্টসে দেওয়া আছে, রাজনৈতিক দলগুলোতে এই অন্থার 33% নারী প্রতিনিধিত্ব নির্বাচন কমিশন অনেকদিন ধরে বলে আসছে, বড় রাজনৈতিক দলগুলো পারে নাই। এইখানে যদি ইনপুট দিত, কিংবা এই সংসদ নির্বাচনে যেটা আমাদের একজন নারী বন্ধু বলেছেন 5% নারী প্রতিনিধিত্ব দেওয়ার কথা ছিল, ওইখানে যদি তারা স্ট্রিক্ট থাকতেন যে 10% উইমেন রিপ্রেজেন্টেটিভ দিতে হবে, আন্দোলনকারী তরুণদের থেকে একটা প্রতিনিধি প্রত্যেক দলকে দিতে হবে, এই মৌলিক পরিবর্তনের জায়গা যদি থাকতেন, আর দেশটা কিন্তু একটা ভিন্ন দিকে যেতে পারত। বরঞ্চ এই মানে আন্দোলনের সেন্টিমেন্টকে ব্যবহার করে তারা তরুণদেরকে বিভক্ত করলেন, একটা শ্রেণীর তরুণদেরকে চরম পর্যায়ে করাপ্টেড করলেন, এবং মানুষের এই পরিবর্তন বা তরুণদেরকে ঘিরে নতুন স্বপ্নের সেই আশাটা কিছুটা আসলে হতাশায় পরিণত করেছে। Islam is my deen. Islam is my way. I believe in Allah, in Muhammad. I believe in Allah, in Muhammad. Amantu billah. Islam is my deen. Islam is my way. I believe in Allah, in Muhammad. এখানে কথা বলার মতো যেই ইসলামিক তাত্ত্বিক যেই যোগ্যতা এবং যেই জ্ঞান যেটি প্রয়োজন সেটি আমার নাই। আমি গত 1 বছর এবং আমার বিশ্ববিদ্যালয়ের 7 বছর 6 বছরের যে অভিজ্ঞতা আমার হয়েছে এবং আমার এই গত বেড়ে ওঠা সব মিলে ইসলাম, বাংলাদেশ এবং আমাদের সমাজ ব্যবস্থার আলোকে আমার যেই কিছু অভিজ্ঞতা হয়েছে আমি সেটি আপনাদের সামনে শেয়ার করতে পারি। সেটি নিয়ে কি করা উচিত বা কি করা উচিত নয় সেটি বলার মতো যোগ্যতা বা জ্ঞান আমার নাই। আমি শুধুমাত্র প্রেক্ষাপটটা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আমরা দেখেছি দীর্ঘ সময় আমাদের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থাটাকে ইসলামী ফবিক করে রাখা হয়েছে। এমনভাবে আমাদের মিডিয়া, আমাদের কালচার, আমাদের শাসন ব্যবস্থা তৈরি করে রাখা হয়েছে, যেখানে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে একটা ইসলাম মেজরিটির একটা দেশ, সেখানে ইসলাম প্রিয়তা, ইসলাম মুখী এই বিষয়টাকে ইসলাম ভীতি হিসাবে উপস্থাপন করা হয়েছে। এটা অত্যন্ত সুপরিকল্পিতভাবে করা হয়েছে। এখন সেটা থেকে উত্তরণ আমরা কিভাবে ঘটাবো, সেটার উত্তরণ নিয়ে আমরা সেটা থেকে উত্তরণ কিভাবে করতে পারি সেই বিষয়ের সেই পথ আপনাদেরকে উন্মুক্ত করতে হবে। আপনারা এখানে যারা এই বিষয়ে অভিজ্ঞ রয়েছেন, এটির পথ আপনাদেরকে উন্মুক্ত করতে হবে, আমাদেরকে দেখাতে হবে যে এই পথে হাঁটলে ইসলাম নিয়ে যে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য রাষ্ট্র ব্যবস্থায়, সমাজ ব্যবস্থায়, আমাদের কালচারাল অঙ্গনে, আমাদের সুশীল সমাজে যে ভয়টা রয়েছে সেই ভয়টা কাটানোর জন্য আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। এবং পদক্ষেপ কি হতে পারে সেগুলো আপনারা আলোচনার মধ্য দিয়ে নির্ধারিত করতে হবে। আর আমরা রাজনৈতিক পরিসর থেকে আমরা এটি নিশ্চিত করতে চাই, সেটি হচ্ছে যে আমাদের সমাজে, আমাদের দেশে ইসলামোফোবিয়ার আর কোনো স্থান হবে না। একই সাথে অতীতে আমরা যেটি দেখেছি যে আমাদের দাড়ি টুপিওয়ালা যারা আছে, আমাদের ইসলামী অঙ্গনের যে মানুষগুলো আছে, তাদেরকে নিয়ে একটা দীর্ঘ সময় হাসিনা এই ফেসিবাদের সময় জঙ্গি নাটকের বিভিন্ন নাটক মঞ্চস্থ করেছে। দেশে যেভাবে ইসলামী ফোবিয়াও থাকবে না, একই সাথে এই জঙ্গি নাটকও আর থাকবে না। একই সাথে কোনো ধরনের এক্সট্রিমিজমও যেন না ঘটে সেই বিষয়গুলোতেই আমাদেরকে সচেতন থাকতে হবে। আমরা এক্সট্রিমিজমকেও কোনোভাবে স্থান দিব না।
দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে অন্য ধর্মের যে ভাইরা আমাদের দেশে রয়েছে তাদের প্রতি দায়িত্বশীল আচরণ করার ক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে, আমাদেরকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে, আমাদেরকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে যেই সংখ্যা আমাদেরকে বলা হয় মাইনরিটি যারা রয়েছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যারা মাইনরিটি যারা রয়েছে তারা অনিরাপদ বোধ যেন কোনোভাবেই না করে, তারা যেন সবচেয়ে বেশি নিরাপদ আমাদের কাছেই যেন বোধ করে, সেটি আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমরা বলতে চাই বাংলাদেশ ধর্মের ভিত্তিতে মাইনরিটি নয়, বরং বাংলাদেশ বিরোধী যারা তারাই হচ্ছে মাইনরিটি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের দেশটা যেন ভালো থাকে, আমাদের যেন সার্বিক কল্যাণ হয়, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে ভালো রাখে, সেই দোয়া আপনাদের কাছে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।